আর আমাদেরকে যে বলিস দালাল দালাল, চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো, তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই। আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না। গাঁজাখোরের সাথে চললে গাঁজাখোর হওয়া যায়। আজকে পাশ্চাত্য দলগুলি, যে দলগুলি আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেশতা ঢুকলেও সেখানে খুনি হয়ে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো, তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই। আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ভদ্রতাও না। একটা ফেসিবাদের দূষরের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন। যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন, যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না, চুপ করে থাকেন, ন্যূনতম লজ্জা শরম কিচ্ছু নাই বেটা। বিদেশে বসে বসে ইয়া করছিস। সাদ্দাম ইয়াতে বলতি না যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সবকিছু মনে রাখা হবে। ওই বিদেশে গিয়ে পালাই মনে রাখছিস বেটা, দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো, যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে, এর আগে হচ্ছে পালাই গেছিস। তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে, পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন, পুলিশ কোন জায়গায় থাকবে, তোরা কোন জায়গায় থাকবি। আমরা এগুলো জানি না, আমরা এগুলো পরে খুঁজি। আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন, আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো, ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করতো। আমরা সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি। আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হার্পিক মজুমদারকে ভর করে হচ্ছে, আর তোমাদের জাতির পিতা, নতুন জাতির পিতা, আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল, যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই। ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে, নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে। তোমার আপা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ, মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে। এত সহজ না। এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না, এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য। যে গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন এত বছর ধরে চলেছিল, সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল। সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা, যারা হচ্ছে এতদিন ধরে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল। তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবা না, কখনোই ক্ষমতায় দেখবা না। আজকের বার্তা স্পষ্ট করে রাখো, নিজেদের মধ্যে, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক। আজকে তোমরা দেখবে, প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও, একটা বার আমাদেরকে দেখা দিও, আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই। কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে। আমরা তোমাদেরকে একটু তোমরা কোন অবস্থায় আছো, এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে, কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ক্যান্টিনে ফাও খেতে পারে না, তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে। সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই। কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হাড় জীর্ণ অবস্থায় আছে। কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জায় হচ্ছে কি টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে খাওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া, গ্যাস্ট্রুম গণরুম করা, এগুলো তো এখন আর নাই। সুতরাং আপনি একটু আসেন, আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো। আপনি একটু আসেন, আমরা একটু সেবা যত্ন করবো। সেবা যত্ন করে আপনার আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব। আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দিব। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, ন্যূনতম অফলাইন তো দূরে থাক, অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে, মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে, গতকাল রাত থেকে 0 পয়েন্টে আছে। সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো, কিছু বিষয়ে সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে, এই দেশের অফিস, আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা আমাদের দেশের সম্পদ। সুতরাং
আমরা চেষ্টা করব যে যাতে করে ফেসিবাদের দূষর যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে, তারা যেন কোনো আক্রমণ করতে না পারে, কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে থাকবে। যদি কোনো লীগ এবং আপার কোনো এই এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান, তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে, অতি আদর যত্নে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম। কারণ আপারই কে এতিম সন্তান, দেখেন কে এতিম সন্তান, এদের উপরে মানুষের এত ক্ষোভ, ওরা কোথাও যেতে পারে না এখন, ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাও খাইতে পারে না, ওরা বাকি খাইতে পারে না, ওরা চাঁদাবাজি করতে পারে না, কি কষ্টে আছে। ওদেরকে যখনই পাবেন, যেখানেই পাবেন, সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে হচ্ছে পুলিশের হাতে তুলে দিবেন। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা বশ করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ, গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল, আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন, এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন, যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে অ্যাট দ্য সেম টাইম। তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব, কি করা উচিত, এই আলাপগুলো আছে। শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন, প্রথমেই একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত? তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন। আবার পাল্টা, সরকার কিভাবে ভাবছে? তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায়। শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তিনি আরও বলেন, তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে 3000 পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা। তিনি বলছেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? 71টি শিশুকে তারা মেরেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? এবং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে। শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি, মানে যারা তাকে আগে থেকে চেনেন, আমি তাকে আগে থেকে চিনি, জানি, মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই, তার প্রতিষ্ঠান, এবং শেষ সময়টাতে জুলাই আগস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য, যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। এটা আমাদের ইতিহাসের, এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, এগুলো সব লেখা হবেই, কোনো সন্দেহের কিছু নাই। সো তার আবেগটা আমি বুঝি, কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্য, এর মধ্যে খুব মূল্যগত কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যেটা অনেকেই প্রশ্ন করছে, যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? নয় তো। ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই আরেকটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে, বেশ কয়েক মাস আগে হবে, তখন একই রকম আলাপ উঠেছিল। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি না হয়, তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, মিছিল দিয়েছে, এবং তাদের বেশ কিছু দাবি দাওয়া আছে, আমি গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি। এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনূস সরকারের পতন চায়, তার জন্য হরতাল দিয়েছে 18 ফেব্রুয়ারি। একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে। এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল? উত্তর হচ্ছে না, তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কোনো কর্মকাণ্ডের উপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি। তাহলে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এভাবে কি বলতে পারেন? উনি পারেন না। আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে, সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে, কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে? আমরা এই গণঅভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সবকিছু করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো বলছি, এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে। এটা ভুল পারসেপশন। শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই, বহুজন তাকে জাস্ট পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে। উনি তো পালিয়েছিলেন, এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি। বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন, এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না। এখন তারা বিভৎস সব অপরাধ করেছে, সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে? আমি কোনোভাবেই অ্যাটলিস্ট মনে করি না, এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি, এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন, গালিগালাজ করেছেন। এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি, বাট আই ডিড। খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে, তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা। আমি জানি এর মধ্যে কেউ লিখবেন, আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে, এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব।
অফ টপিক, তারপরে বলে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না। আমরা যদি একেবারে আপাদমস্তক আহাম্মক না হই, আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে, কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই আওয়ামী লীগ পারবে না। যে সে আলোচনা পরে। আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দিই, সেটাও একটা আইনি পথে হতে হবে। একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে, একটা রাষ্ট্র কখনো কারো পারসেপশন দিয়ে চলে না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা তো আমি বলছি। সো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে। এখন ঝুঁকিটা, প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো? এটাও সত্য, এই 6 মাস গেল মাত্র, এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, তাদের স্পর্ধা আসলেই অনেক। এটা নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করি, তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক। ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই। তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক, তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি। টেকনিক্যালি এখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য। এখন একটু এই জায়গায় আসি যে আসলে আমরা কী করতে পারতাম। তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা। আমরা কিছুদিন আগে জনাব মাহফুজ আলম উপদেষ্টাকে দেখেছি, তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি ফ্যাসিস্টদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা আমাকে নিষিদ্ধতার কথা বলছেন। এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি, দুভাবে হতে পারতো। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের 2009 সালের সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন। এতে কোনো রকম কিছু না, জাস্ট এক্সিকিউটিভ অর্ডার, এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই। কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময়, একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।